তারিক ভাই, আপনার কাছে প্রশ্ন, আপনি উত্তর দেবেন তো এগুলো। আমি যেটা বলছি যে একেবারে বিষয়টা হলো কি, 5 আগস্ট পরবর্তী মানুষের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা তৈরি করেছিল, যেটা যে এখনকার রাজনীতি হবে খুব মানে পজিটিভ রাজনীতি এবং এক দল আর দলের সমালোচনা করবে, কিন্তু সেটা সুন্দর ভাষায়। প্রশ্ন হলো যে এক দলে একজোটে আপনারা থাকার জন্য আপনাদের পক্ষ থেকে শুরু করা হলো, শুধুমাত্র দ্বিমতের কারণে যাওয়ার ফলে গতকালকে একটা বিষয় অনেক ভাইরাল হয়েছে, যে বিষয়টা যেটা হলো আপনাদের নায়েবে আমির, ওনার নাম ফজল করিম, তিনি বলছেন যে জামাতকে সরাসরি মুনাফিক হিসেবে আখ্যায়িত করেছেন। জামাতকে শব্দটা কোথাও ছিল না, এটা এই জিনিসটা হলো অতিরিক্ত। জামাত ছিল এখানে কোনো দল বা কোনো ইসের নাম উল্লেখ করা হয়নি এখানে। জি, আপনার প্রশ্ন শেষ করুন। ওখানে শুরুতে উনি, আমি বক্তব্য পড়ে শুনে দিই, শুরুতে বলেছে যারা ইয়ে চায় না, শরিয়া চায় না তাদের কাছে, আর জামাত তো চাইবেই না, কারণ তারা তো ইসলাম মানে না, তারা বেপর্দা নারীদের সঙ্গে ইয়ে করে এখানে মানে আচ্ছা, আপনি আপনার মতো করে ব্যাখ্যা দেবেন। আমার বক্তব্যটা হলো যে আপনারাও কি গতানুগতিক, মানে বাংলাদেশের মানুষ আপনার ক্ষমতায় আসেন আর না আসেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে দেখতে চায় যে আপনাদের শব্দচয়ন, আপনাদের বাক্য গঠন থেকে শুরু করে আপনাদের প্রকাশভঙ্গির মধ্যে একটা নমনীয়তা থাকবে, একটা ইয়ে থাকবে, যে একজনের সঙ্গে দ্বিমত হলে তাকে সরাসরি মানে খারাপ নামে ডাকা, তাহলে কি কালচারটা আগের মতো আওয়ামী লীগের আমলের মতো হলো না? জি, প্রথমত আপনার শেষ প্রশ্নটা উত্তর দিয়ে তারপর ওনার যে আমার ভাই যে প্রশ্নগুলি রেজ করেছেন সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন, আমরা এই ঘটনার পর আমরা কিন্তু কাউকে দোষারোপ করা ছাড়াই আমরা আমাদের একটা স্ট্যান্ড ব্যক্ত করেছি যে আমরা কেন এখানে থাকতে পারলাম না। যদি আমরা এটাও না করতাম তাহলে আরও ভালো হতো। মানে আমরা যে বের হয়ে গেলাম, কেন থাকতে পারলাম না, এটা কি সাংবাদিক মহল, তারপর সারা দেশের মানুষ আমাদের কাছে জানতে চাইবে না? জানতে চাইবে। তখন আমাদের যৌক্তিকভাবে 3টা কারণ ব্যাখ্যা করা হয়েছে এবং সেখানে কোনো প্রকার কারোর প্রতি অসম্মান প্রদর্শন তো দূরের কথা, বরং তাদের প্রতি শুভকামনা জানিয়ে বলা হয়েছে আমরা 1 নম্বর আদর্শিক কারণ, 2 নম্বর রাজনৈতিক অস্পষ্টতা, 3 নম্বর আত্মসম্মানের প্রশ্ন। এই 3টি কারণকে সামনে আনা হয়েছে। এখানে কি কারো প্রতি কোনো অভিযোগ দেওয়া হয়েছে? এখানে কি কাউকে মানে আক্রমণ করা হয়েছে? কিছুই করা হয়নি। হ্যাঁ, যখন আরেকজন সাংবাদিক বলে যে আত্মসম্মানের প্রশ্ন আসলে কি হয়েছে, দেখেন আমি যদি উত্তর না দিই তাহলে বলবে যে এই কথাটা কেন বলা হলো, আমাকে কিছু বলতেই হয়। এটা পরিস্থিতির কারণে এইটুক আমাদেরকে বলতেই হচ্ছে, কিন্তু আমরা শুভকামনা জানাই। এখনো বাহিরে কি হচ্ছে, অফিসিয়ালি কি হচ্ছে সেটা ধর্তব্য, বাহিরে কি হচ্ছে সেটা অত বেশি দেখার বিষয় নয়। এবং বাইরেরগুলি যদি বলতে যাই তাহলে এখানে এই পরিবেশ নাই, এটা বলা সম্ভবই না আমাদের পক্ষে, এমন ঘটনা ঘটেছে। এখন আরেকটা হইল, বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, মিছরির ছুরি, খুব মিষ্টি, কিন্তু ওইটার কাজ কিন্তু ছুরিতে ক্ষতবিক্ষত করা। আমরা মিছরির ছুরি হতে চাই না, আমরা স্পষ্ট আসলে যা ঘটেছে ততটুকু বলতে চাই। আমরা অন্য কাউকে আক্রমণও করতে চাই না, বরং আমাকে যে আক্রমণ করে তাকে আমি বলবো আমারে যে দিয়াছে বিষে ভরা বান, আমি দিই তারে বুক ভরা গান, কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর। ভাই বলেছেন যে লজ্জিত হন ভাইরা, মানে অতীতের মানে ঐক্য ইসলামপন্থীরা ঐক্য দোষটা আপনাদের দিন না না, হ্যাঁ হ্যাঁ, মানে লজ্জিত। আপনি যে প্রসঙ্গটা বলেছেন সেটার উত্তর যদি দিতে চাই, আমি ওনাদের মানে সম্ভবত জসিমউদ্দিন রহমান এরকম একজন নাম, কোন এক মৌলানা, তারটা খুব ভাইরাল হচ্ছে, এটা আমি জানি না। তিনি বলছিলেন যে মানে চরমনাই পীর সাহেব এবং ইসলামী আন্দোলন যখনই ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হতে যায় তখনই তারা পেছন থেকে ছুরি আঘাত করেছে, এরকম একটা অভিযোগ। আমি বলছি না যে এটা আমার বক্তব্য না, আমি জানি না, সেজন্য যে জিনিসগুলো অনেক বেশি ভাইরাল হয় সেগুলো কথা বলা। প্রথম কথা হচ্ছে যে এটা যে কেউ কত রকমের মানুষ কত রকমের কথা বলতে পারে, কিন্তু আসলে এভিডেন্স থাকতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এইবার, এটা যারা 10 দলে আছেন যারা তারা জানেন, শেষ পর্যন্ত চেষ্টা করেছে, দাঁত কামড়ে ধরে চেষ্টা করেছে। দেশের ওলামায়ে কেরামের বিরোধিতা সত্ত্বেও ইসলামী আন্দোলন বাংলাদেশ শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছে। সমস্যা কি, আমি যদি এখানে সব কিছু বলি তাহলে ওনারা বলবেন যে ওনারা ভিতরের কথা বাহিরে প্রকাশ করে দিচ্ছেন, এটা তো সৌজন্যবোধ না, রাজনৈতিক সৌজন্য, এটা আমি আমার জায়গা থেকে বলতে পারি না। কিন্তু আমরা এইটুক দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, শেষ দিন পর্যন্ত আমরা দাঁত কামড়ে চেষ্টা করেছি এটা যেন ঠিক থাকে। এই জায়গায় যে বিচ্যুতিগুলি হয়েছে সেই বিচ্যুতিগুলি যেন, আপনার আদর্শিক জায়গাটা মানে বড় করে নিয়ে এসছেন, আদর্শিক জায়গা
এক নাম্বার। দ্বিতীয় নাম্বারেই হচ্ছে রাজনৈতিক অস্বচ্ছতা। তৃতীয় নাম্বারে হচ্ছে আত্মসম্মানের প্রশ্ন। যেহেতু সবচেয়ে বড় যে জায়গাটা, সেটি কি খুব রিসেন্টলি ঘটেছে না সেটা আগে থেকে? অনেক আগে থেকে ঘটে আসছে, হ্যাঁ, অনেক আগে থেকে ঘটে আসছে। আমি একটা ওনার উত্তরগুলি না দিলে, উনি বলেছেন এনসিপির আগমন আমাদের আমিরের কাছ থেকে জেনেছেন, কিন্তু ভাইয়েরকে স্মরণ করিয়ে দিই, এনসিপি আগমনের জন্য 10 দলীয় মানে 8 দলীয় যে সমঝোতার এটার বৈঠকের আগেই পত্রিকায় প্রকাশিত হয়েছে এনসিপির সাথে জামাতের বৈঠক শেষ এবং 30 আসনে মানে হয়ে গেছে। এটা আমরা পত্রিকা থেকে জেনে খোঁজ খবর নিলাম যে ঘটনা কি, এটা কি আসলেই সঠিক কিনা, এবং আগমনের লিঙ্ক আর কি, আগমনের লিঙ্ক, এবং সেই লিঙ্ক হয়েছে জামাত টু এনসিপি, নট যে সকলের টেবিলে। ওইগুলো তো গোপনে গোপনই হয় প্রথম হ্যাঁ, গোপনে গোপনে হয়। আপনি দেখুন, আমরা সাংবাদিকরা সেগুলো বের করে ফেলি, গোপনে গোপনে হয়, সেটা হয়, কিন্তু আসন বন্টনের এখতিয়ার একটি দলকে কে দিল? আসন বন্টনের এখতিয়ার ওই দলের তো নাই। আসন আমার পরবর্তীতে জোটে সেগুলোকে আলোচনা হয়েছে, আলোচনা হয়েছে না, আমি বলি কি, আমরা আপত্তি জানিয়েছি, ওকে, তারপরেও আমরা ওন করার চেষ্টা করেছি যে আচ্ছা ঠিক আছে, সেগুলিকে ওন করার চেষ্টা করেছি। যখন আমি এটুক না বললেই নয়, 7 থেকে 8 বার, এটা আমি ভাই ব্যক্তিগতভাবে নেবেন না, 7 থেকে 8 বার ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে, যদি এটা মানে অন্য ভাষায় বলতে, আমি ওই ভাষাটা বলতে চাচ্ছি না, একই ঘটনার পুনরাবৃত্তি করা হয়েছে, যেটাতে আমরা প্রতারিত মনে করেছি, নিজেদেরকে প্রতারিত মনে করেছি। আজকে বলা হলো যে আজকে আমরা আসন নিয়ে আলোচনা করব। আসনের যে মূলনীতি সেটা হলো যে কোন আসনে কে শক্তিশালী সেটা আমরা দেখব। ওকে, শুরু হলো এক জায়গা থেকে। প্রথম দিন হয়তো 92টা আসন নিয়ে আলোচনা হলো, সেখানে 39টা আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ, 12টা আসন স্থগিত, যে এগুলির ব্যাপারে সমাধানে পৌঁছা না যাচ্ছে না, বাকিগুলি জামাতে ইসলামী বাংলাদেশ। ওকে, এরপরের দিন কি হবে? এই আসনগুলি শেষ, পরের দিন থেকে পরবর্তী আসন থেকে আলোচনা শুরু হবে। এরপরের বৈঠক হয় না, তারপরের বৈঠক হয় না, তারপরের বৈঠক হয় না, শেষ পর্যন্ত বৈঠক হলো, বললো যে এগুলি আগেরগুলি বাদ, আবার প্রথম থেকে। এই একই ঘটনার পুনরাবৃত্তি বারবার হয়েছে। আমরা আত্মপ্রতারিত হয়েছি। এবং সর্বশেষ ওনারা প্রথম দিন, আমি মিয়া গোলাম পরোয়ার সাহেব, ওনাদের সেক্রেটারি জেনারেল, আজ থেকে প্রায় 1 বছরেরও বেশি আগে উনি ইয়াতে বলেছিলেন জামাতের জন্য 200 আসন, বাকিদের জন্য 100 আসন। দেখুন এটা মিলেছে কিনা। মাস্টার প্ল্যান তো ওখান থেকে তো মাস্টার প্ল্যান ওনারা আগে একটা করে রেখেছেন, মানে ছক এঁকে রেখেছেন, সেই ছকে আমাদেরকে পড়তে হবে। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যে আমার যেখানে শক্তি আছে সেখানে যদি আমার আসন না থাকে, আমাকে যদি খাগড়াছড়িতে আমাকে আসন দিয়ে দেওয়া হয়, ওখানে আমি আসন দিয়ে কি করবো? ধুয়ে দিয়ে পানি খাবো? এই কথাগুলি তো আমি মানুষের সামনে বলতে পারি না, যেহেতু প্রেক্ষাপট চলে আসে। এগুলো না বললে মানুষ বলবো যে 45টা ওনারা করেছেন, সেই 45টার মধ্যে এমন অনেকগুলি আসন আছে যেখানে আমার বিজয়ী হওয়ার মতো নিজস্ব শক্তি নাই। তাহলে এই আসন দিয়ে আমি কি করব? অথচ আমার যেগুলি শক্তিশালী আসন, সেই আসনগুলি দেওয়া হয়নি। কারণ ওনারা তো শেষ পর্যন্ত বরাদ্দের জায়গায় চলে গেছেন, আপনাকে এর বেশি আর দেওয়া যাচ্ছে না। অথচ ওনারা এসেছেন পরে, আমরা শুরু করেছি আগে।